হ্যালো, আমি রবিশ কুমার। এখন তেলক্ষেত্রে যুদ্ধ এবং ধ্বংসযজ্ঞ চলছে। রবিবার ইসরায়েল ৩০টি ইরানি তেল ডিপোতে আক্রমণ করেছে। তারপর সোমবার ইরান বাহরাইনের বৃহত্তম তেল ডিপো বাকোতে আক্রমণ করেছে। পশ্চিম তেহরানের তেল ডিপো এখনও জ্বলছে, কালো ধোঁয়া উঠছে এবং ইরান থেকে ভারতে পৌঁছানোর আশা করা হচ্ছে। অ্যাসিড বৃষ্টির আশঙ্কা করা হচ্ছে, যা অবশ্যই বাতাসকে বিষাক্ত করবে। যুদ্ধ তার অষ্টম দিনে প্রবেশ করেছে এবং কেউ জানে না কেন এটি ঘটছে বা কতক্ষণ স্থায়ী হবে। এর তাৎক্ষণিক কারণ কি? ইরানি গার্ডস আইআরজিসি বলেছে যে আমেরিকা যদি প্রতি ব্যারেল $200 অপরিশোধিত তেলের দাম সহ্য করতে চায়, তাহলে তাদের এই খেলা চালিয়ে যেতে দিন। কোন দেশ কি প্রতি ব্যারেল $200 বোঝা বহন করতে পারবে? যদি তাদের তেল ডিপোতে আক্রমণ করা হয়, তাহলে ইরানও তাদের তেল ডিপোতে আক্রমণ করবে। মনে হচ্ছে ইরানের এই হুমকি আমেরিকার উপর প্রভাব ফেলেছে। তারা বলেছে যে তারা ইরানের জ্বালানি সুবিধাগুলিতে আক্রমণ করবে না। কিন্তু ইসরায়েল যখন ৩০টি ইরানি তেল ডিপোতে আক্রমণ করেছিল তখন কেন তারা চুপ ছিল? সূত্রগুলো জানাচ্ছে যে ইসরায়েলের আক্রমণে আমেরিকা ক্ষুব্ধ। স্কুলে বোমা হামলার সময় কেন এমন খবর প্রকাশিত হয়নি? তেলের ঘাটতির সময় কেন এটি এলো? কারণ এটি বাজারে প্রভাব ফেলতে শুরু করেছে। তারা অর্থ হারাচ্ছে। অভ্যন্তরীণভাবে কেন এমন আলোচনা চলছে? ট্রাম্প কি নেতানিয়ার প্রতি তার অসন্তোষ প্রকাশ করতে পারেন? তিনি তা করতে পারেন না। তার দলের সিনেটররা টুইটারে ইসরায়েলকে বলছেন যে ইরানি জনগণ যখন তাদের দেশ পুনর্গঠন করবে, তখন তাদের তেলের প্রয়োজন হবে। অতএব তাদের সাবধানে আক্রমণ করা উচিত। ট্রাম্প বলছেন যে যুদ্ধ বন্ধ করার সিদ্ধান্ত তার হবে, তবে নেতানিয়ার সাথে পরামর্শ না করে নয়। যদি আমেরিকা এবং ইসরায়েল ইরানে আক্রমণ না করত, তাহলে তেহরান ইসরায়েলকে ধ্বংস করত। একটি বিবৃতিতে ট্রাম্প তার শক্তি এবং দুর্বলতা উভয়ই প্রকাশ করছেন। ইরান ইসরায়েলকে ধ্বংস করতে পারে, এবং একই বিবৃতিতে তিনি বলছেন যে নেতানিয়ার সাথে পরামর্শ না করে তিনি যুদ্ধের সিদ্ধান্ত নেবেন না। এটা স্পষ্ট যে ৯ মার্চ ইরান সকলের জন্য একটি বড় চ্যালেঞ্জ হিসেবে রয়ে গেছে। ট্রাম্প এখনও বলেননি যে চীন ও রাশিয়ার সহায়তায় ইরান ক্ষমতায় আসছে। রবিবার উত্তর তেহরানের একটি তেল ডিপোতে বোমা হামলার পর তেহরানের আকাশ কালো মেঘে ঢাকা পড়েছিল, যা পুরো আকাশকে রাসায়নিক পদার্থে ভরে দিয়েছিল বলে জানা গেছে। তেহরান টাইমস প্রথম পৃষ্ঠায় সেই মেয়েদের ছবি প্রকাশ করেছিল যাদের স্কুলে ২৮শে ফেব্রুয়ারি মার্কিন যুক্তরাষ্ট্র বোমা হামলা চালিয়েছিল। সংবাদপত্রটি জিজ্ঞাসা করেছিল যে ট্রাম্প কি তাদের চোখের দিকে তাকাতে পারেন। রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী আরব দেশগুলিকে জিজ্ঞাসা করেছিলেন যে তারা কি স্কুল ছাত্রী হত্যার নিন্দা করেছে। যাই হোক, ভারত তা করেনি। ট্রাম্প তার সৈন্যদের চোখের দিকে তাকাতে পারেননি, তাই তাদের মৃতদেহ গ্রহণ করতে যাওয়ার সময় তিনি গল্ফ ক্যাপ পরেছিলেন। আমেরিকায় বিতর্ক চলছে যে রাষ্ট্রপতি ক্যাপ পরে সৈন্যদের মর্যাদার সাথে আপস করেছেন। ডাক্তার কি ট্রাম্পকে বলেছিলেন যে যুদ্ধ হোক বা না হোক দিনের বেলায় গল্ফ খেলতে হবে। ৮ জন আমেরিকান সৈন্য নিহত হয়েছিল। এর সৈন্যরা সামনের সারিতে রয়েছে এবং এর রাষ্ট্রপতি একটি ক্যাডি নিয়ে ঘুরে বেড়াচ্ছেন। তিনি বাড়ি এবং বগি নিয়ে ব্যস্ত। গত জুনে যখন আমেরিকা ইরানে আক্রমণ করার জন্য যুদ্ধবিমান পাঠাচ্ছিল, তখনও সে গল্ফ খেলছিল। এদিকে ইরান দাবি করেছে যে তারা মার্কিন সৈন্যদের জিম্মি করেছে, যে দাবি আমেরিকা অস্বীকার করেছে। আমেরিকা এবং বিশ্বজুড়ে চাকরি হারিয়ে যাচ্ছে। সোমবার আদমশুমারি শুরু হওয়ার ১০ মিনিটের মধ্যেই ভারতে বিনিয়োগকারীরা ১২ লক্ষ কোটি টাকা হারিয়েছেন। ১০ মিনিটে ১২ লক্ষ কোটি টাকা। গত ৭ দিনের সাথে তুলনা করুন। গত সপ্তাহে ভারতীয় বিনিয়োগকারীরা প্রায় ১৪ লক্ষ কোটি টাকা হারিয়েছেন এবং আজ ১০ মিনিটে ১২ লক্ষ কোটি টাকা হারিয়েছেন, যার ফলে মোট ক্ষতি প্রায় ৩০ লক্ষ কোটি টাকা। আর এই ভদ্রলোক কখনো গল্ফ খেলছেন, কখনো বিমানে ভ্রমণ করছেন। তিনি ভালো করছেন, কিন্তু অন্য পক্ষ বিপরীত করছেন। তিনি যুদ্ধ সামলাতে পারছেন না এবং তিনি গল্ফ খেলছেন। মার্কিন যুক্তরাষ্ট্র সৌদি আরবে তার কর্মীদের চলে যেতে বলেছে। তারা সমগ্র পশ্চিম এশিয়াকে এক গর্তে ফেলে দিচ্ছে এবং তাদের নিজস্ব লোকদের চলে যেতে বলছে। সিএনবিসির শিরোনামে সৌদি আরব থেকে মার্কিন প্রত্যাহারের আদেশ তেলের দামের সাথে মিশে গেছে। ধ্বংসযজ্ঞের ছবিগুলি তেহরানের এবং উপসাগরীয় দেশগুলির, যেমন ইরানের শহীদ ড্রোনগুলি থেকে। এখন বিতর্ক হল আমেরিকার এর মোকাবিলায় অক্ষমতা নিয়ে। রাশিয়া ইউক্রেন আক্রমণ করার জন্য এই একই শাহিদ ড্রোন ব্যবহার করেছে।
আমেরিকা ইউক্রেনকে জিজ্ঞাসা করছে কিভাবে শাহিদ ড্রোন মোকাবেলা করতে হবে। জেলস্কির স্যুটকে উপহাসকারী ট্রাম্প তার কাছে ধারণা চাইছেন এবং জেলস্কি বলছেন, প্রথমে রাশিয়াকে যুদ্ধ বন্ধ করতে বলুন। তারপর তিনি ব্যাখ্যা করেন, বিশ্বের বৃহত্তম প্রতিরক্ষা বাজেটের দেশ অন্য অনেকের সমান বা তার চেয়েও বেশি একটি যুদ্ধবিধ্বস্ত দেশের সাহায্য চাইছে যারা 4 বছর ধরে রাশিয়ার সাথে যুদ্ধ করছে। তারপর থেকে ইউক্রেন রাশিয়া থেকে আসা শাহিদ ড্রোনগুলিকে মোকাবিলা করছে। আমেরিকার অনুরোধে ইউক্রেন পশ্চিম এশিয়ায় ড্রোন বিশেষজ্ঞ পাঠাচ্ছে। বিশ্লেষণ প্রকাশিত হচ্ছে যে আমেরিকা ধীরে ধীরে বুঝতে পারছে যে $4 মিলিয়ন ফ্যাগ বিয়োগ 3 ইন্টারসেপ্টর দিয়ে ইরানের 30,000 ড্রোনের বিরুদ্ধে লড়াই করা বুদ্ধিমানের কাজ নয়। অস্ট্রেলিয়া বলেছে যে তারা উপসাগরীয় দেশগুলিকে সাহায্য করার জন্য সামরিক সহায়তা দেবে, কিন্তু সৈন্য পাঠাবে না। যতদিন যাচ্ছে যুদ্ধ প্রসারিত হচ্ছে। এখন বলুন, গত বেশ কয়েকদিন ধরে ইসরায়েলের প্রযুক্তি এবং সামরিক সক্ষমতা নিয়ে কিছু আলোচনা হচ্ছে। এর অস্ত্র, সরঞ্জাম, বিমান, নাকি ইরানের ক্ষেপণাস্ত্র এবং ড্রোন নিয়ে আলোচনা হচ্ছে। এই সবকিছুই দেখায় যে ইরান কতটা শক্তিশালী, কিন্তু ইসরায়েল এবং আমেরিকা তা স্বীকার করতে চায় না। ইরান 8ম দিনের জন্য প্রতিশোধ নিচ্ছে বলে মনে হচ্ছে। সৌদি আরবে 2 জন মারা গেছে, সংযুক্ত আরব আমিরাতে 4 জন আহত হয়েছে এবং আরও বেশ কয়েকজন আহত হয়েছে। ইরাকে 6 জন নিহত হয়েছে এবং ওমানে একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। ইরানে মৃতের সংখ্যা 330 জনেরও বেশি বলে জানা গেছে এবং লেবাননে প্রায় 400 জন নিহত হয়েছে। ইসরায়েলে 14 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। জানা গেছে যে ইসরায়েল দক্ষিণ লেবাননে সাদা ফসফরাস দিয়ে বেসামরিক নাগরিকদের উপর আক্রমণ করেছে, একটি বিপজ্জনক রাসায়নিক যা মানুষের ত্বকে গভীর ক্ষত সৃষ্টি করে এবং এমনকি হাড় পুড়িয়ে দেয়। ইসরায়েলের বিরুদ্ধে গাজাজও এটি ব্যবহারের অভিযোগ আনা হয়েছে। এইভাবে আত্মরক্ষা এবং শান্তির পক্ষে কথা বলা নিরস্ত্র বেসামরিক নাগরিকদের হত্যা করা হচ্ছে। এখন এই যুদ্ধ তেল ডিপোগুলিকে লক্ষ্য করে একটি পর্যায়ে প্রবেশ করেছে। এদিকে তেল কোম্পানিগুলি উপসাগরীয় দেশগুলির জন্য তেল এবং গ্যাস সংরক্ষণ করছে। তারা জোরপূর্বক তাদের উৎপাদন এবং রপ্তানি বন্ধ করে দিয়েছে। উপসাগরীয় অঞ্চলে আগেও যুদ্ধ হয়েছে, কিন্তু কখনো তেল ডিপোগুলিকে এভাবে লক্ষ্যবস্তু করা হয়নি। এবার প্রথম সপ্তাহে 6টি দেশের তেল ডিপোতে আক্রমণ করা হয়েছে। বাহরাইনের বেকো এনার্জি তাদের প্ল্যান্ট থেকে রপ্তানি বন্ধ করার জন্য বলপ্রয়োগের ঘটনা ব্যবহার করেছে। বাহরাইন দাবি করেছে যে তাদের সরবরাহের কোনো ঘাটতি নেই, তবে তারা রপ্তানি করবে না। একইভাবে কাতারও বলপ্রয়োগের ঘটনা ব্যবহার করে তেল রপ্তানি বন্ধ করে দিয়েছে এবং কুয়েতও সম্পূর্ণভাবে উৎপাদন বন্ধ করে দিয়েছে। কুয়েত যদি তেল উৎপাদন করতে না পারে, তাহলে তারা কিভাবে রপ্তানি করবে? তার তেল স্থাপনাগুলিতে হামলার কারণে ইরাকের সরবরাহ 60% কমে গেছে। সংযুক্ত আরব আমিরাত এবং সৌদি আরবও কাটছাঁট করার সম্ভাবনা রয়েছে। কাতারের জ্বালানিমন্ত্রী ইতিমধ্যেই সতর্ক করে দিয়েছেন, যদি এই পরিস্থিতি অব্যাহত থাকে তাহলে সমস্ত উপসাগরীয় দেশগুলিকে তেল উৎপাদন বন্ধ করতে হতে পারে। এর অর্থ হল পেট্রোল, ডিজেল এবং গ্যাসের দাম বাড়তে পারে এবং ঘাটতি দেখা দিতে পারে। হরমুজ রাজ্য স্থবির হয়ে পড়েছে এবং তেল সরবরাহ বন্ধ হয়ে গেছে। এই সংকট কেবল তেল ডিপোতে হামলার মধ্যেই সীমাবদ্ধ নয়। তেল উৎপাদন বন্ধ বা হ্রাস করা হচ্ছে। এর ফলে সৌদি আরব তার সাইবা তেল ক্ষেত্রে ড্রোন হামলাও ব্যর্থ করেছে। এই সবের প্রভাব কি হবে? এর প্রভাব আপনার পকেটে পড়বে। যদি তেল ডিপোতে আক্রমণ বন্ধ না করা হয়, তাহলে যুদ্ধের পরেও তেল উৎপাদন এবং সরবরাহ দীর্ঘ সময়ের জন্য প্রভাবিত হতে পারে। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে রাজ্যসভায় জরুরি আলোচনার দাবি জানান। ভারতকে তার জ্বালানি পরিস্থিতি এবং উপসাগরীয় দেশগুলিতে বসবাসকারী ভারতীয়দের নিরাপত্তা পরিস্থিতি ব্যাখ্যা করার দাবি জানান। বিরোধীরা সংসদ কমপ্লেক্সে সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করেন। তারা বলেন, প্রধানমন্ত্রী মোদি নীরব থেকে ট্রাম্পের কাছে মাথা নত করেছেন। বিরোধীরা জিজ্ঞাসা করেন, আমেরিকা কে, যিনি ভারতকে রাশিয়া থেকে তেল কিনতে 30 দিনের সময় দিয়েছেন? কখনো বলেন কিনবেন না, কখনো বলেন কিনতে, কখনো বলেন ভারতের কি নিজস্ব কোনো সার্বভৌমত্ব বা নীতি নেই? বিরোধীরা চায় ভারত স্পষ্ট করুক যে তেল ও গ্যাসের মজুদ সম্পর্কে তাদের কত মজুদ আছে, কারণ এর প্রভাব সারা বিশ্বে দেখা যাচ্ছে। মল্লিকার্জুন খাড়গে হস্তক্ষেপের পর বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর জ্বালানি মজুদ নিয়ে বিবৃতি দিয়েছেন, কিন্তু বিদেশমন্ত্রী ইরানের উপর হামলার নিন্দা করেননি, খামেনির হত্যার নিন্দা করেননি।
এমনকি উপসাগরীয় দেশগুলিতে ইরানের আক্রমণের নিন্দাও করেননি। রাজ্যসভার সাংসদ মনোজ ঝা অভিযোগ করেছেন যে মন্ত্রীর বক্তব্যের পর সদস্যরা প্রশ্ন জিজ্ঞাসা করার সুযোগ পান, এমন একটি ঐতিহ্য রয়েছে, কিন্তু সেই সুযোগ দেওয়া হয়নি। তাই আমাদের জ্বালানি নিরাপত্তার উপর এই সংঘাতের প্রভাবের পরিপ্রেক্ষিতে আমি আরও বলতে চাই যে একটি নির্দিষ্ট সরকার আমাদের জন্য জ্বালানি বাজারের প্রাপ্যতা, খরচ এবং ঝুঁকি সম্পূর্ণরূপে বিবেচনা করে ভারতীয় ভোক্তার স্বার্থকে সর্বদা অগ্রাধিকার দেওয়া হয়েছে এবং থাকবে। ভারতীয় কূটনীতি এই বিষয়ে ভারতকে আমাদের জ্বালানি উদ্যোগের ব্যাপারে সমর্থন করেছে। ভারতের কি আসলেই চিন্তা করার কিছু নেই? মজুদ যথেষ্ট। গত সপ্তাহে গুজরাট এবং দেশের অন্যান্য অংশে গ্যাসচালিত কারখানাগুলি বন্ধ করে দিচ্ছে বা তাদের উৎপাদন কমিয়ে দিচ্ছে বলে বেশ কিছু প্রতিবেদন প্রকাশিত হয়েছে। এক সপ্তাহ ধরে ভারত বলছে যে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই, কিন্তু গত শনিবার হঠাৎ করে গ্যাসের দাম ৬০ টাকা বাড়ানো হয়েছে। টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদন দেখুন। সরকার দাবি করছে যে বাণিজ্যিক এলপিজির উপর কোনো নিষেধাজ্ঞা নেই, কিন্তু মুম্বাইয়ের হোটেল মালিকরা সিলিন্ডারের ঘাটতির দাবি করছেন। ৬ মার্চ মুম্বাইয়ের হোটেল মালিকরা সংবাদপত্রকে বলেছিলেন যে যদি সরবরাহ আরও একদিনের জন্য ব্যাহত হয় তাহলে সমস্যা হবে। জ্বালানি মন্ত্রণালয় জানিয়েছে যে সরবরাহ বন্ধ করা হয়নি, তবে সংবাদ থেকে বোঝা যাচ্ছে যে যুদ্ধের মতো আতঙ্ক ছড়িয়ে পড়ছে। পাঞ্জাব থেকে প্রাপ্ত প্রতিবেদনগুলি ইঙ্গিত দেয় যে বাণিজ্যিক এলপিজি সরবরাহ বন্ধ করে দেওয়া হয়েছে। দ্য ট্রিবিউন সংবাদপত্র জানিয়েছে যে বিশ্বব্যাপী সরবরাহ ব্যাহত হওয়ার কারণে রাষ্ট্রীয় মালিকানাধীন তেল বিপণন সংস্থাগুলি পাঞ্জাবে অদেশীয় অছাড়প্রাপ্ত এলপিজি সরবরাহ তাৎক্ষণিকভাবে স্থগিত করার ঘোষণা দিয়েছে। গ্যাস সরবরাহ ব্যাহত হওয়ার কারণে পুনেতে শ্মশান বন্ধ থাকার খবর পাওয়া যাচ্ছে। আপনার সংবাদপত্রগুলিতে কি এমন প্রতিবেদন প্রকাশিত হচ্ছে? সংবাদ চ্যানেলগুলি সেগুলি প্রতিবেদন করছে। আপনি আপনার ডিলারকে ফোন করে নিজেই আপনার ডিলারের সাথে যোগাযোগ করতে পারেন। নিজেকে জিজ্ঞাসা করুন, ভারতীয় শেয়ার বাজার কেন ভারত সরকারের দাবি বিশ্বাস করছে না? যদি সরবরাহ প্রভাবিত না হয় তাহলে বাজার এত কমছে কেন? বিজনেস স্ট্যান্ডার্ড জানিয়েছে যে লজিস্টিক সেক্টরের মতে ৪০,০০০ থেকে ৪৫,০০০ ভারতীয় কন্টেইনার বর্তমানে আন্তর্জাতিক বন্দরে আটকা পড়েছে, পথে রয়েছে অথবা পার্কিং করছে। এগুলো ১ থেকে ১.৫ বিলিয়ন ডলার মূল্যের রপ্তানি পণ্য বহন করে এবং এখন তাদের ঘিরে অনিশ্চয়তা। সবচেয়ে বড় পরিমাণ হল ৪ লাখ টন বাসমতি চাল। বাণিজ্য বিশেষজ্ঞরা বলছেন যে আরব সাগর দিয়ে জাহাজ চলাচল বিপজ্জনক হয়ে উঠেছে। সাধারণত প্রতিটি কন্টেইনারের দৈনিক খরচ $৮০০ থেকে $৫০০। যুদ্ধের ফলে অতিরিক্ত $৩,০০০ থেকে $৫,০০০ খরচ হচ্ছে। দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রপতি দেশীয় জ্বালানির দামের উপর মূল্যসীমা নির্ধারণের দাবি করেছেন। ৩ দশকের মধ্যে এই প্রথম এমন পরিস্থিতি তৈরি হল। গত সপ্তাহে ব্রিটেনে ডিজেলের দাম ১৬ মাসের সর্বোচ্চে পৌঁছেছে। গ্রামীণ ব্রিটেনে যারা জ্বালানি দিয়ে ঘর গরম করেন তাদের জন্য খরচ দ্বিগুণ হয়েছে। পাকিস্তানে পেট্রোল এবং ডিজেলের দাম ৫৫ টাকা বৃদ্ধি করা হয়েছে। ডন পত্রিকা জানিয়েছে যে সরকার জানিয়েছে যে চিন্তার কিছু নেই, কিন্তু ১ ঘণ্টার মধ্যেই দাম ৫৫ টাকা বেড়ে গেছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী কর্মকর্তাদের ৪৮ ঘণ্টার মধ্যে পেট্রোল এবং বিদ্যুতের খরচ কিভাবে সাশ্রয় করা যায় তা ব্যাখ্যা করতে বলেছেন। বাংলাদেশে সমস্ত বিশ্ববিদ্যালয় ঈদুল ফিতরের ছুটি আগেভাগে শুরু করছে। জ্বালানি ও বিদ্যুতের ব্যবহার কমাতে বাংলাদেশে বিদ্যুৎ বিভ্রাট শুরু হয়েছে। ফিলিপাইন ৫ দিনের কর্মসপ্তাহ কমিয়ে ৩ দিনের করেছে। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম প্রতি ব্যারেল $১১০ ছাড়িয়ে গেছে। কাতারের জ্বালানিমন্ত্রী ইতিমধ্যেই ভবিষ্যদ্বাণী করেছিলেন যে গত সপ্তাহে এটি প্রতি ব্যারেল $১৫০ পৌঁছাতে পারে। রাশিয়ার ইউক্রেন আক্রমণের পর প্রথমবারের মতো তেলের দাম প্রতি ব্যারেল $১০ ছাড়িয়ে গেছে। এই হারে ১ মাসের মধ্যে প্রতি ব্যারেল $৩ থেকে বেড়ে $১১০ পৌঁছেছে। এমনকি এটি প্রতি ব্যারেল $৫০ও ছাড়িয়ে যেতে পারে। গত ৫২ সপ্তাহে অপরিশোধিত তেল এত দামি হয়নি। একদিনে দাম ৩০% বেড়েছে। অপরিশোধিত তেলের দাম ১০% বাড়লে মুদ্রাস্ফীতিও দ্রুত বৃদ্ধি পায়। ১% বৃদ্ধি একটি প্রত্যক্ষ ফলাফল। পেট্রোল এবং ডিজেলের দাম আরও বেশি হলে অন্যান্য পণ্যের দামও বৃদ্ধি পাবে। বিশ্বের তেল সরবরাহের ২০% ব্যাহত হয়েছে। হরমুজ, যেখানে প্রতিদিন ১০০টিরও বেশি ট্যাঙ্কার যাতায়াত করত, এখন একটি ট্যাঙ্কারের দুর্ঘটনাকে একটি উল্লেখযোগ্য ঘটনা হিসেবে দেখছে।
আমেরিকা দাবি করছে যে বিশ্বভিত এমন হওয়ার কোনো প্রয়োজন নেই। তেল এবং গ্যাসের কোনো ঘাটতি নেই। ট্রাম্পের জ্বালানি সচিব কখনো সিএনএনকে, কখনো সিবিএসকে সংবাদ সাক্ষাৎকার দিচ্ছেন। সর্বত্র একই বাজে কথা, চিন্তা করবেন না, ভয় পাবেন না। কিন্তু আমেরিকাতেই তেলের দাম, যা গ্যাস নামেও পরিচিত, বেড়েছে। জ্বালানি সচিব এটিকে একটি স্বল্পমেয়াদী ঘটনা বলছেন। দাম বৃদ্ধি এক সপ্তাহের বেশি স্থায়ী হবে না। আমেরিকা কার কাছে মিথ্যা বলছে? সাধারণ মানুষ কি বুঝতে পারছে না? এগুলো সবই বিবৃতি, পরিস্থিতি অন্য কিছু। সেই কারণেই পেট্রোলিয়াম নিয়ে কিভাবে এগিয়ে যাওয়া যায় তা নিয়ে আলোচনা করার জন্য G-7 দেশগুলির অর্থমন্ত্রীদের একটি জরুরি বৈঠক ডাকা হয়েছিল। তাদের লক্ষ্য হল যৌথভাবে তাদের জরুরি মজুদ থেকে বাজারে 30 থেকে 400 মিলিয়ন ব্যারেল অপরিশোধিত তেল ছাড়া। কারণ যদি তেলের দাম এই হারে কমতে থাকে, তাহলে এই দেশগুলির নিজস্ব হিসাব পরিচালনা করাও কঠিন হয়ে পড়বে। জাপানে সরকার রাষ্ট্র পরিচালিত তেল সংরক্ষণাগারকে তেল সরবরাহ পুনরায় শুরু করার জন্য প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছে। যদি পশ্চিম এশিয়ার পরিস্থিতির উন্নতি না হয়, তাহলে সঞ্চিত তেল ব্যবহার করতে হতে পারে। জাপানের 95% তেল আসে উপসাগরীয় অঞ্চল থেকে এবং 70% সরবরাহ আসে হরমুজ থেকে। এক সপ্তাহে মার্কিন যুক্তরাষ্ট্রে জ্বালানির দাম 14% বেড়েছে। ট্রাম্পকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, আমি এটা নিয়ে চিন্তিত নই। যুদ্ধ শেষ হলে দাম তীব্রভাবে কমে যাবে। যদি বাড়ে, তাহলে বাড়তে দিন। কিন্তু এই যুদ্ধ তেলের দামের সামান্য বৃদ্ধির চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ। বলা হচ্ছে যে কেবল ভারতে নয়, বিশ্বজুড়ে শেয়ার বাজারের ধৈর্য ফুরিয়ে আসছে। 9ই মার্চ সেন্সেক্স 2300 পয়েন্ট কমে ৭৬,৭৫০ পয়েন্টে নেমে আসে এবং নিফটি ২৪,০০০ পয়েন্টের নিচে নেমে আসে। মনে রাখবেন যে বাজারের এই পতন মুদ্রাস্ফীতি বা কোম্পানিগুলির খারাপ পারফরম্যান্সের কারণে হয়নি, বরং দুই নেতার খামখেয়ালি সিদ্ধান্তের কারণে হয়েছে যারা বিশ্বকে ঝুঁকির মুখে ফেলেছেন।